নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। সামনেই তোমাদের এক্সাম, এবং সেই এক্সামে ড্রামা সেকশন একটি ভীষণ ইম্পর্টেন্ট সেকশন। এবং তোমাদের মধ্যে কিছু কিছু জন একটু কনফিউজ থাকো, বা একটু টেনশনে থাকো, বা একটু ভয়ে ভয়ে থাকো যে এই ড্রামা সেকশন থেকে কি ধরনের প্রশ্ন আসবে। দেখো, ড্রামা সেকশন থেকে অনেকেই ভাবে যে ড্রামাটি আমি সামারি আকারে পড়ে নেবো, দিয়ে প্র্যাকটিস সেট অনেক বেশি প্র্যাকটিস করবো। বা কেউ কেউ ভাবে যে প্রত্যেকটি লাইন আমি প্যারাফ্রেজ আকারে পড়ে নেবো। কেউ ভাবে যে না, প্রত্যেকটি লাইন শুধু প্যারাফ্রেজ আকারে পড়বো না, অ্যালিউশন থেকে শুরু করে, ডিভাইসেস থেকে শুরু করে, সোর্স থেকে শুরু করে, কনসেপ্ট থেকে শুরু করে সব ধরনের মানে আমি বা মর্মার্থ বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু ঠিক তাই। তুমি যদি শুধুমাত্র এইভাবেই পড়ো, মানে একটি টেক্সটকে পোস্টমার্টম শর্ট আপ করে পড়ো, তবেই তোমার ড্রামা থেকে কোনো ভয় থাকবে না। দেখো, ড্রামা থেকে 6টি থেকে 8টি প্রশ্ন আসবে, এবং সেইগুলো সিম্পল হতে পারে, বা মডারেট হতে পারে, বা স্ট্যান্ডার্ড হতে পারে। অবশ্যই সবগুলো সিম্পল হবে না, আবার সবগুলো স্ট্যান্ডার্ড হবে না, সবগুলো মডারেট হবে না, মানে মিলিয়ে মিশিয়ে আসবে। যদি 8টি প্রশ্ন আসে, তার মধ্যে দেখতে পাবে 5টি তুমি হচ্ছে যে একটু মডারেট শর্ট আপ পেলে, একটি সিম্পল পেলে, 2টি হয়তো স্ট্যান্ডার্ড পেলে। এখন প্রশ্নটি হলো যে, দেখো, লিটারেচারে আমি অ্যাটলিস্ট পার্সোনালি বিশ্বাস করি যে লিটারেচারের ক্ষেত্রে যদি তুমি কোশ্চেন পেরে যাও তাহলে সেটি সোজা, যদি তুমি না পারো তাহলে সেটি স্ট্যান্ডার্ড হয়ে যায়। আসলে এই তাহলে তোমার জন্য যেটি স্ট্যান্ডার্ড হতেই তো পারে যে অন্য কোনো জনের জন্য বা অন্য কোনো স্টুডেন্টের জন্য সেটি সোজা, হয়তো তুমি যেটা পাচ্ছ না সেটি সে পাচ্ছে। তাহলে লিটারেচারের সত্যি কথা বলতে এই ধরনের কনসেপ্ট থেকে দূরে থাকাই ভালো। দেখো, আমি অন্যরকম মেসেজ দিতে চাইছি না, বাট স্টিল আমি এটাই বিশ্বাস করি যে তুমি খুঁটিয়ে পড়ো প্রত্যেকটি। তুমি আগে থেকে ভেবে নেবে না যে এইটি আসবে না। দেখো, একটি 60 মার্কসের প্রশ্নে, হ্যাঁ, আমি অন্তত মনে করি যে ম্যাক্সিমাম সোজা হবে, মডারেট আসবে, সিম্পল আসবে। কিন্তু 7-8টি তো মডারেট আসতেই পারে, 2-3টি তো ট্রিকি স্ট্যান্ডার্ড আসতেই পারে। এবং দেখা গেল ওই যে 7-8টা-9টা যেটা তোমার পরীক্ষার হলে একটু কনফিউশন তৈরি করছে, ওটাই তোমার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেল। তাহলে সেই জন্য তোমাকে প্রত্যেকটি টেস্ট খুব ভালো করে পড়তে হবে, এবং এই জন্যই দেখবে আমি ওইভাবেই কোশ্চেনগুলো সেট করি, যাতে আমি একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি সবাইকে যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটি তোমার কনসেপ্ট তৈরি করো। এবং যদি তুমি কনসেপ্ট তৈরি করতে পারো, প্রত্যেকটি লাইন যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তোমার সোজা হোক যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি লিটারেচার থেকে পারবে। আমার মোটো ঠিক সেটি। আমি শুধু এই মেসেজটি দিতে চাই যে তুমি ওইভাবে পড়াশোনা করো। ওকে, চলো আজকে আমি তাহলে শুরু করছি এই 30 এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউজ ফ্রম টুস টু কনকার, আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড জাস্টিস। এখানেও ঠিক একই রকম, যদি তুমি টেক্সটটি ভালো করে পড়েছো, টেক্সটগুলো ভালো করে পড়েছো, তাহলে তুমি এগুলো অবশ্যই পারবে। একটু একটু ইনফরমেটিভ শর্ট অফ প্রশ্ন রয়েছে, একটু মডারেট এবং মিলিয়ে মিশিয়ে, কম আজকে বেশি স্ট্যান্ডার্ড নেই বলে মনে হতে পারে। কিন্তু তুমি যদি না খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো, তাহলে টেক্সচুয়াল রিডিং যদি তুমি না করেছো, তাহলে তোমার পক্ষে একটু অসুবিধা হলেও হতে পারে। আমার মেসেজ এটি যে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। চলো র্যাপিড ফায়ারের মতো করে আমরা শেষ করে দিচ্ছি। 30 এমসিকিউজ রয়েছে, তুমি কত পেলে আমাকে অবশ্যই জানিও, এবং অবশ্যই একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে এর সাথে। হ্যাঁ, সেটি আমি একটু পরেই করব, তার আগে আমরা শুরু করি 30 এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউজ। দেখো, টু কঙ্কা, আর্মস অন দ্য ম্যান অ্যান্ড জাস্টিস থেকে। ওকে, কোশ্চেন নাম্বার 1 দেখো, which of the following women is not mentioned by Marlowe as part of the ladies club? ওকে, এখানে কতগুলো উইমেনের নাম দেওয়া আছে, যাদের মধ্যে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু বলে রাখি, অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে বা একটু নার্ভাস হয়ে গিয়ে তোমরা কখনো কখনো কোশ্চেন ভালো করে পড়ো না। কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। যেমন ধরো এখানে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং উইমেন ইজ নট মেনশনড। হয়তো কেউ পড়ার সময় ভেবে নিল যে মেনশনড বলা আছে, নট মেনশনড নয়। ঠিক আছে, তখন আনসার ভুল হয়ে যেতে পারে, তো সেই জন্য একটু সাবধান থাকতে হবে। দেখো, তো বলেছে মার্লো যখন লেডিজ ক্লাবদের কথা বলছিলেন, সেখানে কিছু উইমেনদের, মানে লেডিজ ক্লাবের কথা বলছিলেন, সেই সময় কিছু উইমেনের নাম তিনি বলেছিলেন। তো এই 4টির মধ্যে একজনের নাম তিনি বলেননি। কে সে? ওকে, লেডি টিজল, লেডি বেটি ব্ল্যাকলেগ, মিসেস ম্যান্ট্রাপ, ওকে, মিস বিডি বাক্সকিন। ওকে, বলো তাহলে কে? আনসার কি হবে বলো? আনসার হচ্ছে লেডি টিজেল। তাহলে দেখো, এই প্রশ্নটি থেকেই বোঝা যাচ্ছে এটি কি। তাহলে তুমি যদি টেক্সটটি খুব ভালো করে না পড়ো, এই ইনফরমেশনগুলো যদি না মনে রাখো, তাহলে তুমি পারবে কি করে এটি? ধরো তুমি এটা পারলে না, তো সেই মুহূর্তে তোমার এটি মনে হতে পারে যে এটি একটু মডারেট হয়ে গেছে বা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। কোন স্টুডেন্ট এটি পেরে গেল, তার কাছে এটি সোজা বলে মনে হবে, রাইট? ভিডিওর শুরুতে যেমনটি বলেছিলাম যে আমার একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, হ্যাঁ ঠিক তাই, এইটি আমার স্পেশাল অ্যানাউন্সমেন্ট। এটির সম্পর্কে আমি 8 থেকে 10 মিনিট একটু টাইম নেবো তোমাদের কাছে, বেশি নেব না। তারপরেই আমাদের শুরু হবে আমার প্র্যাকটিস সেট। দেখো, আমি মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। এই মক টেস্ট সিরিজটির নাম আমি দিয়েছি হ্যাভ ফেথ, বিশ্বাস। দেখো, তোমরা আমার ভিডিওস দেখেছো,
কিছু জনের হয়তো তোমাদের ভালো লেগেছে। দেখো, যদি আমার উপর তোমাদের একটুও বিশ্বাস জন্মেছে, সেই বিশ্বাস থেকে আমি বলতে পারি যে তোমাদের বিশ্বাস আমি এক বিন্দু ভাঙবো না আমার এই মক টেস্ট সিরিজে। এই মক টেস্ট সিরিজ আমার ভিডিওজেরই রিফ্লেকশন। যেমনটি দেখেছো আমার ভিডিওগুলো, ঠিক তেমনটি মক টেস্ট সিরিজ। চলো শুরু করছি। এটা একটু বলে নিই, অগাস্টেই আমি কেন মক টেস্ট সিরিজটা নিয়ে এলাম। তার কারণ আমি চেয়েছিলাম যে প্রথম অন্তত 1.5-2 মাস তোমরা পড়ো, তারপরে তোমরা মক টেস্ট দেবে। সেই হিসেবে তো চলো বলে নিই এর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি। হয়তো এই লেখাগুলো স্ক্রিনে খুব একটা ভালো বুঝতে পারছো না। আমি পোস্ট করেছি, একটু যদি সম্ভব হয় বা টাইম হয় একটু দেখবে। দেখো, আমি একটু বোঝাচ্ছি কি আছে। টোটাল এর মধ্যে রয়েছে 120টি সেটস, মানে 120 সেটস। কি আছে, 9-10 এর উপরে রয়েছে মক টেস্ট। দেখো, 60 সেটস রয়েছে লিটারেচার থেকে, 50 সেটস রয়েছে তোমার গ্রামার থেকে, 10 সেটস রয়েছে ফুল সিলেবাস মক টেস্ট থেকে। তাহলে টোটাল 60টি রয়েছে লিটারেচার, গ্রামার থেকে রয়েছে 50টি, ফুল সিলেবাস মক টেস্ট রয়েছে 10টি। তো ইন টোটাল 120টি সেট। আমি একটু পরেই বোঝাবো যে লিটারেচার, গ্রামার, ফুল সিলেবাস অ্যাকচুয়ালি কি কি সেকশনগুলো রয়েছে, কিভাবে রয়েছে। প্রথমে তো একটু বলে নিই, টোটাল সিলেবাস এমনভাবে এই কোশ্চেন্সগুলোকে সাজানো হয়েছে যে তুমি যদি এই মক টেস্টগুলোই দাও, যেমনটি দেখেছো আমার ভিডিওতে, ঠিক তেমনটি তোমার সেই পোয়েম বলো, সেই এসে বলো, সেই সরসরি বলো, সেইখান থেকে তোমার পূর্ণ কনসেপ্ট হয়ে যাবে। এই মক টেস্টগুলো ঠিক তেমন করেই পরপর পরপর সাজানো আছে। মক টেস্টের যে তোমার ডিফিকাল্টি লেভেল কেমন করে করা হয়েছে, ইজি, মডারেট, স্ট্যান্ডার্ড এবং চ্যালেঞ্জিং, সব রকম ভাবে এখানে ডিফিকাল্টি লেভেলস গুলোকে টাচ করার চেষ্টা করা হয়েছে, ঠিক যেমনটি আমার ভিডিওতে তোমরা দেখতে পাও। কেন? কারণ এই রকম ভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, সব ধরনের প্রশ্ন তুমি পারবে। দেখো, ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু ফুল পিডিএফস। আচ্ছা, পিডিএফ এবার একটু বলি তোমাদের যে এই যে মক টেস্ট, এটা আমি নেব কেমন করে। চ্যানেল, এই যে চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যেমনটি করে পিডিএফ আকারে আমি যেমনভাবে তোমাদের ভিডিওগুলো করেছি, ধরে নাও যে তোমাদের আমি পিডিএফ সেইভাবেই দেব। কোনো রকম কোনো অ্যাপে আমি এক্সাম নেব না। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে কি করব, একটি রুটিনড টাইপের, মানে ধরো বলে রাখি, আমার শুরু হচ্ছে 2 অগাস্ট থেকে 20 অগাস্ট, মানে 2 তারিখ থেকে 20 তারিখ অবধি। কেউ যদি তোমাদের চায়, সে আমাকে এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আমাকে মেসেজ করবে। আমি তোমাকে বলে দেবো কিভাবে কি করতে হবে। তোমাকে আমি একটা লিস্ট দেব, সেইখানে লেখা থাকবে যে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পরপর 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 তোমার কোন ডেটে কোন এক্সাম হবে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, দেখো 2 তারিখ শুরু হচ্ছে, 20 তারিখ শেষ হয়ে যাচ্ছে, তারপরেও আবার 15-16 দিন টাইম থাকছে, সেরকম ভাবে তুমি রিভিশন করে নেবে। এই ক্ষেত্রে একটু বলি, ধরো তোমাদের কারো যদি মনে হয় যে না, তুমি আমার বাঁধা রুটিনে থাকবে না, তাতেও কোনো অসুবিধা নেই, আমার সাথে যোগাযোগ করবে, আমি আলাদা রকম ভাবে বলে দেবো যে কিভাবে তুমি এই পিডিএফ গুলো পাবে। এবং তুমি যদি চাও, ওয়ান টাইম পিডিএফও পেতে পারো, সবগুলো একসাথে, সব ধরনের অপশনস অ্যাভেলেবেল রয়েছে। তোমার যদি মনে হয় যে না, আমি ধরো প্রত্যেকটা পোয়েম, প্লে, এসে, স্টোরি, গ্রামার প্রত্যেকটা সেকশন থেকে এমসিকিউজ প্র্যাকটিস শিট বানিয়েছি, তোমার যদি মনে হয় যে না, আমি এই সেকশন থেকে নেব, ওই সেকশন থেকে নেব, তাতেও কোনো অসুবিধা নেই। তুমি যে কোনো সময় যে কোনো সেকশন থেকে নিতে পারো। এবং তোমার ধরো আজ থেকে 15 দিন পরে বা 20 দিন, 20 ডেজ আফটার যদি তোমার মনে হয় যে না, আমি নিতে চাই, তখনও তোমার জন্য অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি নেব কেমন ভাবে এক্সামটা, আমি যখন তোমরা যারা যারা পারচেজ করতে চাইবে তাদেরকে নিয়ে আমি একটি গ্রুপ তৈরি করব, এবং সেই গ্রুপে আমি ওএমআর দিয়ে দেবো। একটি নির্দিষ্ট টাইমে আমি তোমাকে কোয়েশ্চেন দেব এবং তোমাকে বলবো যে তুমি ওএমআর এ এক্সাম দাও। আমি ওএমআর প্রোভাইড করব, একবারই প্রোভাইড করব, সেই ওএমআরই তোমরা দেবে। এবং নির্দিষ্ট টাইমে তোমাকে আমি আনসার কিও দিয়ে দেবো, প্রত্যেকটি সেটের আনসার কি সমেত তোমাকে দিয়ে দেবো। এগুলো যদি তুমি আমার রুটিন অনুযায়ী চলো। কারো যদি মনে হয় যে না, আমি রুটিন অনুযায়ী চলবো না, তাহলে সে যেমনটি চাইবে আমি তাকে তেমনটি পিডিএফ প্রোভাইড করব। পিডিএফ আকারে হবে, প্রিন্টেবল, তুমি ইজিলি পিডিএফ গুলো প্রিন্ট করে নিতে পারবে, কোনো অ্যাপে কিছু হবে না। এইবারে দেখো, কারো যদি মনে হয় যে না, আমি 11-12 জন্য কি দিতে পারবো না বা দেবো না বা কিছু, দেখো 11-12 জন্য এখনো আমি প্রস্তুত করছি না, হয়তো কিছুদিন টাইম লাগবে। বাট কমন সেকশনস গুলো রয়েছে, যেমন ধরো অনেক পোয়েট্রি রয়েছে, কমন রয়েছে, বা গ্রামার, ম্যাক্সিমাম গ্রামার সেকশন রয়েছে, হ্যাঁ, ড্রামা রয়েছে। তো যেগুলো কমন, তোমার যদি মনে হয় যে না, তুমি 11-12 ওই কমন সেকশন গুলো নেবে, সেগুলো তুমি নিতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, এইবার একটু বলে নিই যে এই ক্ষেত্রে যারা যারা এটি পারচেজ করবে তাদের সাথে আমি সরাসরি যুক্ত হব। তাদের কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ধরনের যদি কোনো গাইডেন্স থেকে থাকে, তাহলে তারা আমাকে মেসেজ করতে পারে, আমি আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব।
ঠিক আছে, দেখো 2 অগস্ট থেকে শুরু হচ্ছে, 20 অগস্টে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এইবার একটু বলি যে আমার যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ 7063732435। আবার বলছি 7063732435। এই নাম্বারে তোমরা আমাকে অবশ্যই মেসেজ করতে পারো। আমাকে literature.decode@gmail.com এই ক্ষেত্রে এই মেলে আমাকে মেল সেন্ড করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা চ্যানেলের ডেসক্রিপশনে যাবে, প্রথমে লেটেস্ট কিছু ভিডিওস গুলো রয়েছে সেখানে ডিসক্রিপশনেও দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যেতে পারো। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে নিই যে টোটাল অ্যাকচুয়ালি এই যে 60-50-10 60-50-10 এই টোটাল 120টি সেটসে 4000 প্লাস এমসিকিউজ রয়েছে, 4000 প্লাস। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলি যে তোমাদের এই যে সেটস গুলো আমি আবার বলছি তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারো, কিন্তু সেটি মানে বেটার হবে আমার কথা যদি শোনো, তুমি যদি রুটিন মানে শিডিউলে থাকো অন্তত 15-16 ডেজ বা 10-12 ডেজ, তাহলে তোমার ভালো হবে। ওকে, দেখো আমি এবারে বুঝিয়ে দিচ্ছি যে এই সেটস গুলো কেমন করে সাজানো হয়েছে। দেখো এইখানে দেখো আমি এইবারে তোমাদেরকে একটু বোঝাচ্ছি যে টোটাল তো আমি বললাম যে 120 সেটস রয়েছে, 60 মানে 60টি সেট রয়েছে লিটারেচার পোর্শন থেকে। তাহলে এই লিটারেচার পোর্শন থেকে কেমন করে সেটস গুলো থাকবে সেটি আমি একটু এখানে বুঝিয়ে দিতে চাইছি। দেখো তোমরা তো জানো যে তোমাদের লিটারেচার পোর্শন পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, এসে এইরকম সেকশনে বিভক্ত। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে তাদেরকে প্রথমে আমি এরকম একটা লিস্ট দেব। সেই লিস্টে এই ধারে দেখো প্রথমে লিস্টে কেমন থাকবে, এধারে থাকবে সেট, কত নাম্বার সেট, তারপরে টেক্সট, তারপরে থাকবে এই যে এইখানে যেগুলো এখন আপাতত মানে কিছু লেখা নেই দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এগুলো লেখা আছে বাট আমি এখানে রিভিল করতে চাইছি না। দেখো এখানে নাম্বার অফ এমসিকিউজ, প্রত্যেকটি সেটে কত করে এমসিকিউজ রয়েছে, তার পাশে হচ্ছে যে ডিউরেশন, কোন ডেটে কোনটি, আনসার কি, ঠিক আছে, এবং কোন নাম্বার কত পেজে আনসার কি রয়েছে, সবকিছু এইভাবে এখানে লেখা থাকবে। আমি জাস্ট এখানে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি কেমন থাকবে। ধরো এইরকম সেট নাম্বার 1 স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, ঠিক আছে, তারপরে নাম্বার অফ এমসিকিউজ, কবে কি ব্যাপার, এবং হচ্ছে যে কতগুলো এমসিকিউজ রয়েছে বা ডিউরেশন কি, সবকিছু ওখানে বলা থাকবে। সেট নাম্বার 2 সি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। Set number 3, I traveled among unknown men. Set number 4, 3 years she grew in sun and sour. Set number 5, a slumber did my spirit seal. Set number 6 এ গিয়ে লুসি পোয়েমস, এই যে 5টি পোয়েম আমরা পড়লাম, এই 5টি পোয়েমস এর কোথায় কোন লাইনে কি ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে, কি ধরনের ডিভাইসেস রয়েছে, কি ফ্যাক্টস লাইক পাবলিকেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে তোমার ফ্যাক্ট গুলো যেগুলো আমাদেরকে জানতে হবে, ই টু জেড, টাইটেল থেকে, সোর্স থেকে, ইন্সপিরেশন থেকে, সেই ধরনের সেট 6 এ এই লুসি পোয়েমস নিয়ে টোটাল থাকবে। ঠিক আছে, তারপরে ধরো তার পরের সেটে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, তার ঠিক পরের সেটে দ্য ওয়ার্ল্ড ইজ, আমি সেট নাম্বার এখানে আর দিচ্ছি না, পরপর 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 সবকিছু তোমরা টোটাল 60 সেটস পাবে। আমি কেমন ভাবে থাকবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই তাদেরকে ফুল লিস্ট আমি পুরো সবকিছু সমেত প্রোভাইড করবো। দেখো তারপরে সেটা হচ্ছে, দেখো দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ডিভাইসেস, কি ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ, দুটো সেট রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে। নেক্সট দেখো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, সিমিলারলি ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের প্রথম দুটো টোটাল কিছু থাকবে, তোমরা দেখেছো আমার ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের থেকে ভিডিওস যদি দেখেছো দেখতে পাবে। ঠিক আছে, তো এমসিকিউজ এর লেভেল এই ধরনেরই থাকবে, তার সাথে অবশ্যই কিছু সিম্পল, মডারেট, মেলানো মেশানো থাকবে। ওকে, ভিডিওস যদি দেখে তোমাদের সামান্য বিশ্বাস হয়েছে, জানতে পারবে যে ওই ধরনেরই। এরপরেও বলছি যে যদি তোমাদের ভিডিও দেখার পরেও কারো মনে হচ্ছে যে না বুঝতে পারছি না, বা স্টিল ইউ আর নট কনভিন্সড এনাফ, তোমার যদি মনে হয় তুমি আমাকে চাইবে, আমি যে কোনো সেকশন থেকে, মানে যে কোনো সেকশন থেকে তোমাকে আমি কিছু স্যাম্পল কোশ্চেন ডেমো হিসেবে অবশ্যই প্রোভাইড করবো। দেখো ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের ডিভাইসেস, কি ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ, আবার সেরকমই সিমিলারলি একই প্যাটার্নে টু এস স্কাইলার্ক দুটো সেট, তারপরে 3 নম্বর সেটে টু এস স্কাইলার্কের ডিভাইসেস, কি ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ। এইভাবেই একটু দেখে নাও পরপর, ঠিক আছে, দেখে নাও। ওটুয়া নাইটিঙ্গেল দুটো সেট হলো, তারপরে আবার ওটুয়া নাইটিঙ্গেলের 3 নম্বর সেটে ডিভাইসেস, কি ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ। ওকে, তারপরে ওটু অটাম থেকে আবার ইউলিসিস থেকে, এইভাবেই দেখো দেখে নাও। লাস্ট রাইড টুগেদার দুটো সেট হলো, তারপরে 3 নম্বর সেটে গিয়ে আবার মানে লাস্ট রাইড টুগেদারেরই 3টে সেট। ওকে, ডার্কলিং থ্রাশ, এইভাবে দেখো ডার্কলিং থ্রাশ, ডিভাইসেস, কি ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ। ওয়াইল সোয়ান সেট কুল প্রথমে হয়ে গেল ওভারঅল, তারপরে তার ডিভাইসেস থেকে কি ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ, সেট এরকম। নেক্সট হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, প্রত্যেকটি কবিতা আই এম শিওর, আমি একদম নিশ্চিত তুমি যদি এই প্র্যাকটিস মক সিরিজটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। তুমি ভিডিওস দেখে যদি, আমি বারবার একই কথা বলছি এত কনফিডেন্সের সাথে, এই জন্য বলছি যে ভিডিওস দেখে যদি তোমার ভালো লেগেছে তাহলে মক টেস্ট সিরিজ দেখেও তোমার ভালো লাগবে।
শিওর একদম। হ্যাঁ, বাট যদি আমার ভিডিওস দেখে তোমার না ভালো লেগেছে তাহলে আই এম এক্সট্রিমলি সরি। দেখো আমার কিছু করার নেই। তো ওকে, এইরকম ভাবে হবে। তারপরে দেখো ড্রামা সেকশন। ড্রামা সেকশন থেকে 6 troops to conquer, Act 1, 6 troops to conquer, Act 2, Act 3, Act 4, লাস্টে গিয়ে এই সেটে মানে ড্রামার 5 নম্বর সেটে ইন টোটাল কত নম্বর সেট হচ্ছে এই মুহূর্তে আমি বলছি না, 6 troops to conquer, এখানে গিয়ে কোর্টস অ্যাক্ট 5 তার সাথে টোটাল অ্যাক্ট 1 2 3 4 5 থেকে কিছু কিছু কোর্স তুলে প্রশ্ন করা হবে। আগেও থাকবে বাট এগুলো বেসিস মানে একটু এমফাসাইজ করা হবে। এইভাবেই আর্মস অ্যান্ড দ্য ম্যান, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, তারপরে অল অ্যাসপেক্টস অ্যান্ড কোর্স, ক্যারেক্টার তুলে প্রশ্ন হতে পারে, এই থেকে এইভাবেই মক সিরিজে থাকবে পরপর। সেরকমই জাস্টিস অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4 কোর্স। তারপরে চলে এসেছি হ্যাঁ স্টোরি সেকশন, লাগুন। দেখো 1 2 3 তিনটে সেট, লোটাস ইটার তিনটে সেট, অক্স তিনটে সেট, ইনাফ নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে, ইনাফ নাম্বার অফ কোয়েশ্চেন্স মানে ওই কোয়েশ্চেন্স গুলো অলমোস্ট তোমার ম্যাক্সিমাম স্টোরিকে কভার করার চেষ্টা করবে। ওকে, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এবং তারপরে আমরা পাবো এসএ সেকশন, ড্রিম চিলড্রেন থেকে দুটো সেট, প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে দুটো সেট। এরপরে আসছে তাহলে এই যে এইখানে তারপরে তুমি ফাইনাল যে লিস্টটা দেখবে সেখানে থাকবে এখানে মানে এই যে এখানে সেট নাম্বার 60 হবে, এখানে থাকবে সেট নাম্বার 60। তাহলে টোটাল লিটারেচার থেকে 60 সেটস, এবং এখানে এমসিকিউজ গুলো থাকবে টোটাল, এবং সব সেটস মিলে 4000 প্লাস এমসিকিউজ হবে। ওকে, নেক্সট হচ্ছে গ্রামার সেকশন। গ্রামার সেকশন আমি বলেছি তোমাদের 50 সেটস প্রোভাইড করবে। একটু দেখে নাও যে কেমন করে থাকবে সেটস গুলো। দেখো তাহলে দেখো সেট নাম্বার 61 এখানে, আর গ্রামারের সেট নাম্বার 1, কমন এরার্স, নাম্বার, জেন্ডার, টেন্স, এখানে দিয়েছি সাবটাইপস। আচ্ছা, এই সাবটাইপসটা আমি প্রত্যেকটা মানে তোমার কন্টেন্টে আমার লেখা হচ্ছে না বা লেখা হলো না, বাট সাবটাইপস মানে কি কত ধরনের হতে পারে প্রশ্ন, লাইক অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ দুটো সেট, ভার্ব, প্রোনাউন, দেখো মুড দুটো সেট, এই যে এখানে অ্যাডজেক্টিভ সাবটাইপস, ভার্ব সাবটাইপস, বিভিন্ন ধরনের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব থেকে শুরু করে যত ধরনের, হ্যাঁ পজিটিভ ভার্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ, ধরো তোমার পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যত ধরনের, যারা দেখেছো আমার ভিডিওস তারা বুঝতে পারবে। ওকে, প্রোনাউন, মুড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখো আর্টিকেল, প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নর্মাল প্রিপোজিশন, সেন্টেন্স ফর্ম, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ফ্রেজ, ক্লজ। ওকে, তারপরে দেখে নাও তোমাদের আন্দাজ হয়ে যাবে, অনেক গেস করতে পারবে। ক্লজ, ভয়েস চেঞ্জ, এগুলো সব সেট, এক একটা সেট। ন্যারেশন চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব। এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমাদের কারো প্রশ্ন হতে পারে যে ইডিয়ামস এবং ফ্রেজাল ভার্ব কি পড়বে। দেখো আমার মনে তো হচ্ছে যে চান্সটা মানে এক্সামে আসার ভীষণ কম। ওকে, বাট হ্যাঁ মানে একদম শিওর হয়তো বলা যায় না যে আসবে না, তো সেই জন্য আমি এখানে একটু অ্যাড করে রেখেছি। কারণ হচ্ছে যে তোমার কারেক্ট দ্য এরার তো রয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে তোমার থাকতেই পারে, বলা যায় না। ওকে, কনফিউজিং ওয়ার্ডস, হোমোনিমস এবং হোমোফোনস, এগুলো। তারপরে কিছু টার্মস থাকবে, দেন হচ্ছে যে কিছু এই যে টোটাল যে গ্রামার গুলো ছিল সেই গ্রামারের ওপর প্র্যাকটিস সেট কিছু থাকবে, ফুল একসাথে অনেকগুলো। ওকে, এই মিলে টোটাল 50টি সেটস। নেক্সট হচ্ছে মক টেস্ট, ফুল সিলেবাসের উপর, টোটাল ফুল সিলেবাসের উপর মক টেস্ট। দেখো মক টেস্ট নাম্বার 1 মানে ধরো তোমার মক টেস্ট 2 3 4 5 এইভাবে হচ্ছে যে তোমার দেখে নাও টোটাল 10টি মক টেস্ট থাকবে, গিয়ে কভার আপ হবে যখন 10টি হয়ে যাবে 120টি সেটস। ইন টোটাল প্রায় পিডিএফস এর পেজেস 400 এর কাছাকাছি মিনিমাম হবে, বেশি হতে পারে। ওকে, তো আরো বেশি হতে পারে। এই হলো তোমাদের 120 সেটস মক টেস্ট সিরিজ। দেখো আমি চেষ্টা করেছি যত রকম ভাবে করা যায়, যতটা ভালো করা যায়, এবং অবশ্যই তোমাদেরকে একটি কথা বলবো, যদি তোমাদের ভালো না লাগে, যদি ইচ্ছে না থাকে, ইন্টারেস্ট না থাকে, তাহলে অবশ্যই অ্যাভয়েড করে যাবে, স্কিপ করে যাবে, কোনো রকম ডিসরেসপেক্টফুল কমেন্ট বা ডিরোগেটরি কমেন্ট করবে না, ঠিক আছে? চলো এরপর আমরা আবার প্র্যাকটিস সেটে ফিরে যাই। দেখো Coxon, recalling Falder's staring eyes and unbuttoned collar, is symbolically linked to what idea in the play? বেশ, জাস্টিস থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছো। তাহলে দেখো এই যে ফল্ডারের স্টিয়ারিং আইজ এবং আনবাটনড কলার, এটা অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি কোন আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করছে জাস্টিস নামক নাটকে? দ্য ক্রিমিনাল মাইন্ড হাইডস ইন অ্যাপিয়ারেন্স, দ্য ব্রেকডাউন অফ ইনার স্টেবিলিটি আন্ডার প্রেসার, দ্য নিড ফর ডিসিপ্লিন ইন ওয়ার্ক স্পেসেস,
ইউথ রেবেলিয়ন এগেনস্ট অথরিটি, বলো কোন অপশনটি হবে। দেখো এইটি তাহলে কি একটু সিম্বলিক শর্ট হবে, একটু কনসেপচুয়াল মিনিং, এইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে প্রত্যেকটি। এই ধরো স্টিয়ারিং আইস, ধরো আনবাটন কলার, তুমি যখন রিডিং দিচ্ছ তখন তোমার এটা মনে হলো যে এটি খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, তুমি জাস্ট পড়ে চলে গেলে, বাট ইয়েস এর ভেতর থেকেও প্রশ্ন হতে পারে, এইভাবেই প্রশ্ন হতে পারে। তো যেখান থেকে হোক প্রশ্ন আসতে পারে, এইগুলো তখনই তুমি পাবে যদি তুমি ভালো করে কনসেপ্ট তৈরি করেছো। তো আমার এটাই মোটো, আমি চাই যে প্রত্যেকেই ভালো করে কনসেপ্ট তৈরি করুক। কি হবে আনসার বলো? আনসার হচ্ছে দ্য ব্রেকডাউন অফ ইনার স্টেবিলিটি আন্ডার প্রেসার। তাহলে এই যে ধরো ফোল্ডারের স্টিয়ারিং আইস, আনবাটন কলার, এগুলো থেকে আমরা দেখতে পাবো যে যেন মনে হবে ফোল্ডারের মেন্টাল ব্রেকডাউন হচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার 3, what is the planned time and place of escape for Ruth and Folder? Okay, what is the planned time and place of escape? টাইম এবং প্লেস অফ এস্কেপ, পালিয়ে যাওয়ার যে টাইম এবং প্লেস, সেটি কোথায়, কখন ছিল, কি বিষয়। দেখো রুথ এবং ফল্ডারের মধ্যে মিডনাইট at the lawyer's office, 11:45 p.m. at the booking office, 10:45 p.m. outside Folder's room, 9 p.m. at Ruth's home। বলো কোনখানে তাহলে টাইম এন্ড প্লেস চুজ করা হয়েছিল? আনসার হচ্ছে বি, 11:45 p.m. at the booking office। ওকে, কোশ্চেন নাম্বার 4, দেখো র্যাপিড ফায়ারের মতো করছি, তাড়াতাড়ি করতে হবে। Which line from Miss Hardcastle most clearly demonstrates dramatic irony given the audience's awareness of Marlowe's character? বেশ ভালো কথা। তো বলছে এইখানে যতগুলো লাইনস রয়েছে, এই লাইনসগুলোর মধ্যে কোনটিতে ড্রামাটিক আয়রনি রয়েছে। ড্রামাটিক আয়রনি বলতে একটু আমি হিন্ট দিচ্ছি যে অডিয়েন্স জানে, রাইট? I believe I shall like him, a reserved lover, it is said, always makes a suspicious husband. He must have more striking features to catch me, young, handsome. This he put last, but I put them foremost. এই যে লাইনস গুলোর মধ্যে কোনটিতে ড্রামাটিক আয়রনি লুকিয়ে আছে? দেখো কনসেপচুয়াল কোশ্চেন, তুমি যদি একটু তোমার ধারণা থেকে তুমি পারবে, বলো। অডিয়েন্স জানে বিষয়টি, মার্লোর মধ্যে দেখবে। আচ্ছা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আনসারটা হবে, আশা করি পেরেছো, বি, রিজার্ভ লাভার, ইট ইজ সেড। তো এই যে দেখো ড্রামাটিক আয়রনি বা এখানে মার্লোর ক্যারেক্টারটি কেমন ছিল। মার্লো যখন অ্যারিস্টোক্রেটিক উইমেনদের কাছে থাকতো তখন সে একটু লাজুক হয়ে পড়তো, কিন্তু সে যখনই লোয়ার ক্লাস উইমেনদের কাছে থাকতো সে ভীষণ বোল্ড। তো এই যে বিষয়টি, এই মার্লোর ক্যারেক্টারের যে অ্যাওয়ারনেস, এটি এখানে ড্রামাটিক আয়রনি, অডিয়েন্স কিন্তু জানে এই বিষয়টি। কোশ্চেন নাম্বার 5, what kind of remedy does the doctor offer the sick maid in She Stoops to Conquer? তাহলে চলো দেখো, what kind of remedy does the doctor offer the sick maid in She Stoops to Conquer? তাহলে দেখো ডক্টর সিক মেডকে কি ধরনের রেমেডি অফার করেছিল কোথায়, She Stoops to Conquer? A speech in verse, a magic ring, a potion in 5 drops, a tragic soliloquy। বলো কোনটি হবে? আচ্ছা বলে রেখে এটা She Stoops to Conquer এর প্রথম প্রলগ থেকে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বলি, ধরো তোমাদের কারো মনে হলো যে প্রলগ থেকে হয়তো প্রশ্ন আসবে না, প্রলগটা অমিট করে গেলে, তুমি মেন অ্যাক্ট 1 থেকে পড়া শুরু করলে, সেরকম করা যাবে না। দেখো আনসার হচ্ছে সি, ওকে, in 5 drops। How does Bluntly describe the Bulgarian? আমার কোশ্চেন্স করার মানে কোশ্চেন আমি এইভাবেই করি প্রত্যেকটা। এই যে তোমাদেরকে একটু আগে আমি বললাম যে আমি তোমাদের জন্য রেডি করেছি মক টেস্ট সিরিজ, এই মক টেস্ট সিরিজ যারা নেবে তারা দেখতে পাবে যে কেমন করে প্রত্যেকটি পিস খুঁটিয়ে খুঁটিয়ে যদি তুমি না পড়ো তাহলে তোমার অসুবিধা হবে। এবং সেই কোশ্চেন্স গুলো মডারেট, সিম্পল, স্ট্যান্ডার্ড, চ্যালেঞ্জিং সব ধরনের আছে, সব ধরনের। ঠিক আছে, প্র্যাকটিস করলেই তোমার পুরো কনসেপ্ট অবশ্যই তৈরি হবে, একদম শিওর আমি। চলো, হাউ ডাজ ব্লান্সলি ডেসক্রাইব দ্য বুলগেরিয়ান ক্যানন্স? তাহলে ব্লান্সলি বুলগেরিয়ান ক্যানন্সকে কেমন করে ডেসক্রাইব করেছিলেন? অ্যাজ আউটডেটেড মেটাল ব্যারেলস, অ্যাজ মেড অফ চেরি ট্রিজ, অ্যাজ রাশিয়ান ম্যানুফ্যাকচার্ড পিসেস, অ্যাজ হেভি অ্যান্ড জার্মান বিল্ড। বলো কোনটি হবে? সিম্পল কোশ্চেন, ভীষণ সিম্পল কোশ্চেন, ইনফরমেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন, নলেজ বেসড কোশ্চেন বা ডিরেক্ট কোশ্চেন বলা যেতে পারে। জানা থাকলে পারবে, আদারওয়াইজ পারবে না। এবং সেটি টেক্সট খুব ভালোভাবে মনে রাখতে হবে, শুধু পড়লে হবে না, একবার নয়। তুমি একবার পড়লে এক্সামের সময় দেখা গেল তোমার মনে থাকলো না, তোমাকে বারবার পড়তে হবে, বারবার। এবং এই জন্য আমি ওইভাবেই প্রশ্নগুলো রেডি করি যেগুলো পরপর পরপর তোমার অটোমেটিকলি মনে থাকবে। এনিওয়ে আনসার হবে অ্যাজ মেড অফ চেরি ট্রিজ। According to Mr. Woodward,
ইন সিচ টুস টু কনকার হু ইজ নাও ডাইং। ওকে, সো সিচ টুস টু কনকারে এই যে মিস্টার উডওয়ার্ড তিনি তার মতামত অনুযায়ী নাও ডাইং কাকে বলছিলেন তিনি? ট্র্যাজেডি, ফার্স, দ্য কমিক মিউজ, সেন্টিমেন্টাল কমেডি। বলো কি হবে আনসার? এটিও প্রলগ থেকে নেওয়া হয়েছে, সিচ টুস টু কনকার থেকে। ওকে, বলো নাও ডাইং কাকে বলা হচ্ছে? সিম্পল, আনসার হচ্ছে দ্য কমিক মিউজ। দেখো এই যে লাইনটি, এটা আমি ডিরেক্ট কোশ্চেন করলাম, এই লাইনটি থেকেই, এই মানিটি থেকেই অন্তত পক্ষে 3 to 4 টাইপস কনসেপচুয়াল সিম্বলিক প্রশ্ন করা যায়। চলো কোশ্চেন নাম্বার 8, অ্যাকর্ডিং টু ব্রান্সলি হোয়াট ডু অফিসার্স ইন বুলগেরিয়া ডু টু মেনটেন ডিসিপ্লিন? বেশ, তাহলে ব্রান্সলির মতামত অনুযায়ী হোয়াট ডু অফিসার্স ইন বুলগেরিয়া ডু, বুলগেরিয়াতে অফিসার্সরা কি করে ডিসিপ্লিন মেনটেন করার জন্য? কতগুলো অপশন দেওয়া হয়েছে। ব্রাইব দ্য সোলজার্স, হায়ার ফরেন ট্রেনার্স, থ্রেটেন ইমপ্রিজনমেন্ট, সেন্ড ফর দেয়ার ওয়াইফস। তাহলে ব্রান্সলির মহরি রয়েছে এখানে, বলো কি হবে আনসার? সিম্পল টেক্সচুয়াল প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন একদম। ইয়েস, সেন্ড ফর দেয়ার ওয়াইফস। প্রত্যেকটি লাইন পড়তে হবে, মনে রাখতে হবে, তবেই পারবে। হাউ ডাজ ফল্ডার্স স্টেটমেন্ট আই ওয়ান্টেড টু চাক মাইসেলফ আন্ডার এ বাশ ফাংশন সিম্বলিক্যালি? দেখো তাহলে জাস্টিস থেকে নেওয়া হচ্ছে, ফল্ডার কি বলছে? ফল্ডার বলেছিল যে আই ওয়ান্টেড টু চাক মাইসেলফ আন্ডার এ বাস, তাহলে এটি সিম্বলিক্যালি কি ভূমিকা পালন করছে? ওকে, কেন অ্যাকচুয়ালি তাহলে বলেছিল, বা তার বলার মর্মার্থটা কি? As an expression of guilt and irreversible desperation, as a metaphor for resistance to social expectations, as a rejection of Ruth's influence over his life, as a symbol of class struggle in modern society. ঠিক আছে, বলো কি হবে? সিম্পল, আনসার হচ্ছে as an expression of guilt and irreversible desperation. Thematically, সিম্বলিক্যালি, কনসেপচুয়ালি এটিই হবে। তার এই যে ব্রেকডাউন হচ্ছে তার ভেতরে ভেতরে, এবং সে একটু ডেসপারেট হয়ে পড়েছে, হ্যাঁ, তার ভেতরে যে এক্সপ্রেশন অফ গিল্ট সেটি এটার দ্বারা বোঝা যাচ্ছে। এটা তার একটা ধরে নিতে হবে যে সুইসাইডাল, একটা সুইসাইড করার একটা টেন্ডেন্সি সর্ট অফ। ওকে, নেক্সট, হাউ মাচ মানি ডাজ নিকোলা রিসিভ ইন টোটাল ফ্রম সার্জিয়াস অ্যান্ড ব্রান্সলি? সার্জিয়াস এবং ব্রান্সলির কাছ থেকে টোটাল কত নিকোলা রিসিভ করেছিল ধরে নিতে হবে। 50 লেভার্স, 30 লেভার্স, 10 লেভার্স, 20 লেভার্স, বলো কি হবে আনসার? সোজা, ভীষণ সোজা প্রশ্ন। আনসার হচ্ছে 30 লেভার্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, টনি describes his sister as a tall, দেখো, traversing, trolloping, talkative maypole. Now এই যে ওয়ার্ডটি is derived from which two root words? এর দুটি রুট ওয়ার্ড কোথা থেকে নেওয়া হয়েছে তোমাকে জানতে হবে। মিডল ইংলিশ মেইন প্লাস গ্রিক পোলোস, ল্যাটিন মেইস, ওল্ড ইংলিশ পোল, ওল্ড নর্স মেইন, ফ্রেঞ্চ পোল, বা ল্যাটিন মেলিয়েজ, ওল্ড ফ্রেঞ্চ পলিট। বলো কোনখান থেকে নেওয়া হয়েছে? এটির এটিমোলজি জানতে হবে। তাহলে আমি এই প্রশ্নটি এখানে কেন দিলাম? হতেই পারে যে পুরো ড্রামা জুড়ে এই রকম দেখা গেল 25 থেকে 30টি, হ্যাঁ 25-30 হয়তো কিছু ওয়ার্ড স্পেসিফিক বেরোলো যেগুলোর এটিমোলজি তোমাকে জানতে হবে। এই মেসেজটি দেওয়ার জন্য আমি এটি দিয়েছি, আর আমার কোনো উদ্দেশ্য নেই। বলো কি হবে আনসার? আনসার হচ্ছে 80, ল্যাটিন প্লাস ওল্ড। ওকে, what thematic tension is seen between the governor and coxswain? তাহলে কোন ধরনের থিমাটিক টেনশন দেখা গিয়েছে গভর্নর এবং ককশনের? মানে ধরে নিতে হবে যে এই মুহূর্তে গভর্নর এবং ককশন তারা কি রিপ্রেজেন্ট করছে শর্ট অফ থিমাটিক্যালি। জাস্টিস ভার্সেস ভেঞ্জিয়েন্স, অথরিটি ভার্সেস এমপ্যাথি, ট্রুথ ভার্সেস ডিসেপশন, নলেজ ভার্সেস ইগনোরেন্স। বলো কি হবে আনসার? দেখো সিম্পল, অথরিটি ভার্সেস এমপ্যাথি, গভর্নর ভার্সেস ককশন, বা গভর্নর ককশন কি রিপ্রেজেন্ট করছে থিমাটিক্যালি, কোন ধরনের টেনশন রিপ্রেজেন্ট করছে, বা বলা যেতে পারে যে কি ধরনের টেনশন তাদের মধ্যে আছে, ইটস ইন বিটুইন দ্য গভর্নর এন্ড দ্য ককশন। কেন? অথরিটি ভার্সেস এমপ্যাথি।
নেক্সট, হোয়াট ইজ ব্লাঞ্চলিজ কাম রেসপন্স টু দ্য আইডিয়া অফ ডুয়েলিং উইথ সার্জিয়াস? বেশ, তাহলে যখন ব্লাঞ্চলির কি ধরনের রেসপন্স দিয়েছিল, কি ধরনের রেসপন্স না, কখন, যখন সার্জিয়াস ডুয়েল করতে চেয়েছিল। ওকে, কি বলেছিল? আই উইল ফাইট টু দ্য ডেথ, ইউ আর নট ওর্থ মাই টাইম, হি ওন্ট বি এবল টু টাচ মি, অনলি কাওয়ার্ডস ফাইট ফর অনার। ওকে, কম্পিউটারাইজড স্পেলিং। বলো তাহলে এটির মধ্যে, এই চারটির মধ্যে কোনটি হবে? কামলি রেসপন্ড করেছিল ব্লাঞ্চলি। ওকে, কোটেশন থেকেও প্রশ্ন আসতে পারে। ওকে, নেক্সট হচ্ছে তাহলে কি হবে বলো? হি ওন্ট বি এবল টু টাচ মি। সি, ভীষণ সোজা। Question number 14. The phrase Duchesses of Drury Lane insist to conquer refers most likely to. বেশ, খুব ভালো কথা। এই যে ফ্রেজটি, এটি তাহলে কি রেফার করছে? Nobility who live near Drury Lane, aristocratic actresses of high moral standing, working class actresses or women of easy virtue, street beggars disguised as royalty. তাহলে এই যে Duchesses of Drury Lane, এটি কি রেফার করছে বলো? Insist to conquer। তাহলে এই ফ্রেজ রিলেটেড একটি সর্ট অফ লেক্সিক্যাল কোশ্চেন বলা যেতে পারে। বলো কি রেফার করছে? কোশ্চেন নাম্বার 14 পারবে? ইয়েস, আনসার হচ্ছে সি, ওয়ার্কিং ক্লাস অ্যাক্ট্রেসেস অর উইমেন অফ ইজি ভার্চু। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ককশন অফারিং ফল্ডার 15 পাউন্ডস কোয়াইট উইদাউট প্রেজুডিস? তাহলে এই যে ককশন ফল্ডারকে অফার করেছিল 15 পাউন্ডস, ওকে, কোয়াইট উইদাউট প্রেজুডিস, এটির আসলে তাৎপর্য কি? A symbolic attempt at redemption through charity, a personal apology for his past harshness, a final rejection of legal responsibility, an effort to send Falder away from the farm. তাহলে এই যে ককশন এই রকম চেষ্টা করেছিল, তাৎপর্য কি হবে বলো? এটি একটু মানে সিম্বলিক সর্ট অফ বা থিমেটিক সর্ট অফ অ্যানালিটিক্যাল একটি প্রশ্ন। বলো কি হবে? ইয়েস, symbolic attempt at redemption through charity। ককশনের রিডেমশনের একটি ইচ্ছে যেন তার মধ্যে ছিল, একটু এই রকম একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, সিম্বলিক অ্যাটেম্প্ট বলা যেতে পারে, সিম্বলিক্যালি, রাইট? Why did Sergius say life is a farce after learning of Luca's eavesdropping? তাহলে যখন সার্জিয়াস জানতে পারলো যে লুকা ইভসড্রপ করছিল, ওকে, তখন সে বলেছিল লাইফ ইজ আ ফার্স। তাহলে এই যে কেন বলেছিল, চলো অপশনস গুলো দেখে নেওয়া যায়। হি রিয়েলাইজেস দ্য থিয়েট্রিক্যালিটি অফ ক্লাস ডেকোরাম, হি ফিলস মকড বাই লুকাস ল্যাক অফ রেসপেক্ট, হি সিজ লাভ অ্যাজ অ্যানাদার ফর্ম অফ বিট্রেল, হি অ্যাকসেপ্টস দ্য ব্রেকডাউন অফ আইডিয়ালিস্টিক ইলিউশনস। বলো কি হবে আনসার? কোনটি হবে বলো? পারবে? একদম শপ হবে, বলো। ইয়েস, সে মেনে নিয়েছিল এই যে তার আইডিয়ালিস্টিক যে অ্যালিউশন ছিল লাভ রিলেটেড, ঠিক আছে, এই যে তার হচ্ছে যে ভান করছিল, এইটি যে প্রিটেনশন ব্যাপারটা শর্ট অফ, সে মেনে নিয়েছিল। হি অ্যাকসেপ্টস দ্য ব্রেকডাউন অফ আইডিয়ালিস্টিক ইলিউশন, লাইক দ্য ফার্স্ট, যখন বললো এই কথাটি। ওকে, হুইচ ডেজার্ট আইটেম ইজ মেনশন ইন দ্য বিল অফ ফেয়ার সিস্টেমস টু কনকার? তাহলে সিস্টেমস টু কনকারে, হ্যাঁ, যখন এই যে বিল অফ ফেয়ারের কথা বলা হচ্ছে, এখানে যে ডেজার্ট আইটেম গুলো রয়েছে সেটির মধ্যে কোনটি মেনশন করা হয়েছে? তার মানে মোদ্দা কথা কি, যদি ঘুরিয়ে বলা যায় কোনটি মেনশন, মানে এতগুলোর মধ্যে মানে একটি মাত্র মেনশন করা হয়েছে, বাকিগুলো কিন্তু ছিল না, সেটি কোনটি? দেখো, অ্যাপল পাই, দেখো ট্যাফেটি ক্রিম, প্লাম পাডিং, স্ট্রবেরি টার্ট, বলে কোনটি? হুইচ ইজ মেনশনড? ভীষণ ইনফরমেটিভ প্রশ্ন, আমার মনে রাখতেই হবে। বলো, সোজা, এগুলো ভীষণ সোজা, সব প্রশ্নই আজকে সোজা, ভীষণ স্ট্যান্ডার্ড নেই, চ্যালেঞ্জিং নেই। আনসার হচ্ছে দেখো বি, দিস ইজ মেনশনড। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্র্যাক্ট ককসন গিভস ফল্ডার? তাহলে কোন ট্র্যাক্ট যেটি ককসন দিয়েছিল ফল্ডারকে? পারবে এগুলো, ভীষণ সোজা। পিউরিটি অ্যাট ওয়ার্ক, পিউরিটি ইন দ্য ল, পিউরিটি ইন দ্য হোম, মোরাল লাইফ। বলো কোন ট্র্যাক্টের কথা ককসন বলেছিল? বলো। Simple. Purity in the home. Okay. Why is Bluntschli's refusal to judge Luca for eavesdropping significant? Okay, চলো আমি এভাবে বোঝাই। Why is Bluntschli's refusal to judge Luca for eavesdropping significant? ব্লান্টসলি যখন লুকাকে জাজ করতে চাইছিল না ইভসড্রপিং এর জন্য, এটি আসলে কেন তাৎপর্যপূর্ণ?
It reflects his professional detachment and military pragmatism. It affirms Shaw's rejection of absolute moral binaries. It mocks Sergius's melodramatic notions of honor. It indicates his tolerance for disobedience when justified. বলো তাহলে এই চারটির মধ্যে কোনটি হবে? বলো। দেখো এটি হবে আনসার, কোনটি হবে বলো? এটি হবে ইট অ্যাফার্মস Shaw's rejection of absolute moral binaries. তাহলে দেখো এই যে ব্লাঞ্চলি, ওকে, ব্লাঞ্চলি আর লুকা, আমরা তো জানি যে Shaw's যে জীবিশ ওনার মাউথপিস ছিল, তো স্বাভাবিকভাবেই এই যে তার Shaw's যে রিজেকশন অফ অ্যাবসলিউট মোরাল বাইনারিজ এটি রিপ্রেজেন্ট করছে এখানে। ওকে, দেখো র্যাপিড ফায়ার, বেশি বোঝাচ্ছি না। What classical orator does Hastings jokingly compare Marlowe to? Okay, তাহলে কোন ক্লাসিক্যাল অরিটরের নাম নিয়েছিলেন হ্যাস্টিংস এবং মজা করে তিনি মার্লোর সাথে তুলনা করেছিলেন? বলো। সক্রেটিস, দেখো সিসরো, অ্যারিস্টটল, ডেমোস্থেনিস। বলো কি হবে আনসার? সোজা আনসার, সোজা, ভীষণ সোজা। বি, সিসরো। ওকে, এই যে সেটটি চলছে, প্র্যাকটিস সেটটি, এটিতে হট 30, 28, 29 স্কোর করতে হবে। হুইচ লিগাল ডকুমেন্ট ডাজ কক্সন সাজেস্ট ইজ টু মাইনর টু সেন্ড টু কাউন্সিল? বলো। তাহলে দেখো কোন লিগাল ডকুমেন্টের কথা কক্সন সাজেস্ট করেছিল? ইজ টু মাইনর টু সেন্ড টু কাউন্সিল। ফল্ডার্স ক্যারেক্টার টেস্টিমনি, লিজ অফ ভল্টার্স, দ্য রাইট অফ ওয়ে কেস, রুথস এফিডেভিট। বলো কোনটি হবে আনসার? পারবে, পাঁচশো আশা করি। দেখো সিম্পল, লিজ অফ ভল্টার্স। ওকে, নেক্সট ব্লান্টসলিজ ফাইনাল চ্যালেঞ্জ। দেখো এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা দেখেছো যে আমার ভিডিও রয়েছে। আচ্ছা, তোমাদের কেউ কেউ আমাকে মাঝে মধ্যে দেখি যে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো যে মানে কেমন ভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়া উচিত। দেখবে আমার একটু স্ট্র্যাটেজি ভিডিও অলরেডি রয়েছে, পারলে একটু দেখবে। এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকেও সেখানে ওয়ান লাইনার শর্ট অফ ভিডিও দেওয়া রয়েছে। তো ওই রকম অ্যাকচুয়ালি যদি তুমি পড়তে পেরেছো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। পুরো ড্রামাগুলো তিনটেই। এত টাইম কম যে আমি ঠিকঠাক করে মানে ওই ভিডিওস গুলো দিতে পারছি না। যদি দিতে পারতাম তাহলে আশা করি তোমাদের খুব সুবিধে হতো, বাট টাইমের জন্য পাচ্ছি না। তারপর আবার এই যে মক টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে হচ্ছে প্রত্যেকটি সেকশন থেকে, যাতে করে একটি মক টেস্ট পুরো যদি তুমি দাও তাহলে তোমার পুরো কনসেপ্ট যাতে তৈরি হয়ে যায়। ওকে, চলো ব্লান্টসলিজ ফাইনাল চ্যালেঞ্জ, শো মি এনি ম্যান ইন বুলগেরিয়া দ্যাট ক্যান অফার অ্যাজ মাচ সাবস্ট্রি। যে ব্লান্টসলিজ যে ফাইনাল চ্যালেঞ্জ যখন বলেছিল এই কথাটি, এটি কি ভূমিকা পালন করছে, এটি কিন্তু একটু কনসেপচুয়াল, একটু বুঝতে হবে, একটু মডারেট টু স্ট্যান্ডার্ড সর্ট অফ প্রশ্ন। রিএস্টাবলিশ ইকোনমিক পাওয়ার as a valid alternative to nobility, assert the triumph of capitalism over tradition, reverse the romantic hierarchy by sheer practical absurdity, reveal the irony of Bulgaria's outdated feudal values. বলো তাহলে এই যে so many man in Bulgaria that can offer as much, okay, বলো তাহলে এটি অ্যাকচুয়ালি কি সার্ভ করছে? পারবে এটি? দেখো বাকিগুলো হচ্ছে না, এটিই হবে। রিভার্স দ্য রোমান্টিক হায়ারার্কি বাই প্র্যাকটিক্যাল অ্যাবসার্ডিটি। এই যে প্র্যাকটিক্যাল এখানে যে লিস্ট গুলো ছিল, প্র্যাকটিক্যাল অ্যাবসার্ডিটির দ্বারা তিনি রিভার্স করে দিয়েছিলেন, মানে ঘুরিয়ে দিয়েছিলেন, যে রোমান্টিক হায়ারার্কি যে ধারণা সেটিকে পাল্টে দিয়েছিলেন। 23. Mrs. Hardcastle's obsession with scandalous magazine and the Leakey's memorandum book most clearly reveals. তাহলে এই যে তার যে অবসেশন ছিল মিস হার্ডক্যাসলের স্ক্যান্ডালাস ম্যাগাজিন নিয়ে এবং লেডিজ মেমোরেন্ডাম বুক নিয়ে, এটি কি রিভিল করছে, মানে কি প্রকাশ করছে? আর রিলায়েন্স অন সেকেন্ড হ্যান্ড নলেজ টু প্রজেক্ট ফ্যাশনেবল সফিস্টিকেশন, আর আইরনিক ডিটাচমেন্ট ফ্রম দ্য সিটিজ আর্টিফিশিয়াল কাস্টমস, আর জেনুইন কিউরিওসিটি অ্যাবাউট অ্যারিস্টোক্রেটিক ইন্টেলেকচুয়াল লাইফ, আর মরাল অ্যাংজাইটি অ্যাবাউট বিং লেফট বিহাইন্ড ইন রুরাল সোসাইটি। তাহলে বলো কোনটি হবে? এই যে স্ক্যান্ডালাস ম্যাগাজিন, লেডিজ মেমোরেন্ডাম বুক, এগুলোর প্রতি যে তার যে অবসেশন, সেটা কি বোঝাচ্ছে? বলো। অপশনস গুলো পড়লে বুঝতে পারবে আশা করি। সিম্পল এটি হবে আনসার। আর রিলায়েন্স অন সেকেন্ড হ্যান্ড নলেজ টু প্রজেক্ট ফ্যাশনেবল সফিস্টিকেশন। সো ফ্যাশনেবল সফিস্টিকেশনের এই যে প্রজেকশন, দেখো তার নির্ভরতা, এটাই বোঝাচ্ছে আসলে সেকেন্ড হ্যান্ড নলেজে।
Which characters are present among spectators having already given evidence in act of justice? তাহলে দেখো কোন কোন ক্যারেক্টার্স গুলো স্পেক্টেটার্সদের সাথে ছিল। অ্যাক্ট 2 তে আমরা দেখতে পাবো জাস্টিসের ক্ষেত্রে। তাহলে এই প্রশ্নটি করতে গেলে তোমাকে এটি মনে রাখতে হবে। তার মানে দেখো তোমাকে যখন তুমি কোনো ড্রামা পড়ছো, ড্রামাটা কেমন করে পড়তে হবে? ড্রামা তোমাকে পড়তে হবে কিছু কিছু ইনফরমেশন যেগুলো মুখস্থ করে নিতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, তুমি মনে রাখতে পারবে না। কিছু কিছু ইনফরমেশন থাকবে যেগুলো তুমি হচ্ছে যে মানে একটু বুঝে নেবে, জাস্ট কনসেপ্ট তৈরি করবে, তোমার থিমাটিক ওয়েতে অ্যানালিসিস তুমি করবে যে কেন, কি ব্যাপার, কোথায়, কিসের মেসেজ, কি বিষয়, ইনার মিনিং, সারফেস মিনিং থেকে শুরু করে সব। আর কিছু কিছু ইনফরমেশন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, ফল্ডার্স প্যারেন্টস জেমস হাউ, ওয়াল্টার হাউ অ্যান্ড কাউলি, উইস্টার, রুথ অ্যান্ড হানিওয়েল, কাউলি, উইস্টার অ্যান্ড ক্লিভার। বলো তাহলে কে কারা ছিল দেখো প্রেজেন্ট অ্যামাং দ্য স্পেক্টেটরস? কোশ্চেন নাম্বার 24। আনসার হবে জেমস হাউ, ওয়াল্টার হাউ। নেক্সট, what is Nicola's underlying strategy in advising Luca on how to be a lady? তাহলে নিকোলা যখন লুকাকে অ্যাডভাইস করছিল, মানে আই মিন তোমার অ্যাডভাইস দিচ্ছিল, তাকে পরামর্শ দিচ্ছিল যে কেমন বিহেভ করতে হয়, কেমন ভাবে থাকতে হবে, হাউ টু বি আ লেডি, তার অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কি স্ট্র্যাটেজি ছিল? টু অ্যাসার্ট কন্ট্রোল ওভার লুকাস অ্যাম্বিশনস while appearing supportive, to dissuade Luca from marrying Sergius by mocking her manners, to motivate Luca by praising her courage and self-worth, to reflect Saul's view that servants should aspire to nobility. বলো তাহলে কি হবে? অ্যাকচুয়ালি তার ভেতরে কি ইচ্ছে ছিল? তাহলে এইটি পারতে গেলে তোমাকে নিকোলার যে ক্যারেক্টারটি এবং মানে খুব ভালো করে বুঝতে হবে, শুধু লাইনস গুলো পড়লে হবে না, ক্যারেক্টারটি ভালো করে বুঝতে হবে এবং তার সাথে সাথে লুকার সাথে নিকোলার যে সম্পর্ক সেটি বুঝতে হবে। তাহলে দেখো তুমি এটি পেরে যাবে। আনসার হচ্ছে, বলো, সিম্পল আনসার হচ্ছে এ, to assert control over Luca's ambitions while appearing supportive. তাহলে সাপোর্টিভের ভূমিকা পালন করছিল সেই মুহূর্তে, কিন্তু লুকার যে অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, সেটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। কোশ্চেন নাম্বার 26 দেখো, ইনজাস্টিস, হোয়াট টাইম অফ ইয়ার ইজ দ্য কোর্ট সিন সেট ইন? খুব ভালো কথা। তাহলে জাস্টিসে যখন কোর্ট সিন চলছে কোন সময়টা ছিল? আর্লি স্প্রিং মর্নিং, সামার আফটারনুন, ফগি অক্টোবর আফটারনুন, কোল্ড ডিসেম্বর মর্নিং। বলো তাহলে কি? বলো। আবার দেখো ইনফরমেটিভ শর্ট অফ প্রশ্ন, একদম খুঁটিয়ে খুঁটিয়ে একদম টেক্সট থেকে তোলা প্রশ্ন। সিম্পল, ফগি অক্টোবর আফটারনুন। সিম্পল, কিন্তু তুমি যদি 2-3 বার পড়ছো পারবে। হু সেজ দ্য লাইন আই উইল নট বি আ কাওয়ার্ড এন্ড এ ট্রিফলার? বেশ, স্পিকারকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। নিকোলা, লুকা, সার্জিয়াস, রাইনা। আই উইল নট বি আ কাওয়ার্ড এন্ড এ ট্রিফলার, কে বলেছে এই কথাটি? দেখো, আমি কাওয়ার্ড হব না, ট্রিফলারও হব না, কে বলেছে? আনসার ম্যান থেকে নেওয়া হচ্ছে, বলো। সিম্পল আনসার হচ্ছে সার্জিয়াস, সি, সার্জিয়াস বলেছে এটি। তাহলে এটিও তোমাকে মনে রাখতে হবে, মানে কিছু কোর্স অবশ্যই মনে রাখতে হবে। আমি যে মক সিরিজটা রেডি করেছি সেখানে কিছু এইভাবে প্রত্যেকটি সেকশন থেকে কোর্স তোলা আছে, যে কেন, কোন কোন কনটেক্সটে, কাকে, কে, এইসব মানে সব ধরনের প্রশ্ন সেট করেছি। হুইচ থিয়েট্রিক্যাল ক্যারেক্টার ডাজ মিস হার্টক্যাসেল কম্পেয়ার হারসেলফ টু ইন ডিসগাইজ? বেশ, কোন থিয়েট্রিক্যাল ক্যারেক্টারের সাথে মিস হার্টক্যাসেল নিজেকে কম্পেয়ার করেছিল? সিলভিয়া ফ্রম দ্য রিক্রুটিং অফিসার, চেরি ফ্রম দ্য বিউকস স্ট্র্যাটেজিম, দেখো মিরান্ডা ফ্রম দ্য টেম্পেস্ট, জুলিয়া ফ্রম দ্য রাইভালস। তাহলে বলো কার সাথে নিজেকে তুলনা করেছিলেন মিস হার্টক্যাসেল, কোন ক্যারেক্টারের সাথে? সিম্পল, এখানে বোঝাবুঝির কিচ্ছু নেই, এটা অ্যাকচুয়ালি তোমাকে ডিরেক্ট প্রশ্ন, হ্যাঁ, ইনফরমেটিভ শর্ট অফ প্রশ্ন। চেরি ফ্রম দ্য বিউকস স্ট্র্যাটেজিম। হ্যাঁ, অবশ্যই বুঝতে হবে যে কেন এই ক্যারেক্টারের সাথে তুলনা করা হলো, মিস মানে তুলনা করেছিলেন নিজেকে। তাহলে তো তোমাকে এটাই বুঝতে হবে যে এই ক্ষেত্রে কি ছিল এবং মিস হার্টক্যাসেল সেই মুহূর্তে কেন এই কথাটি বলেছেন, দিয়ে কম্পেয়ার করতে হবে। অবশ্যই ইনার মিনিং অবশ্যই বুঝতে হবে, বাট এই মুহূর্তে এই কোশ্চেনের কনটেক্সটে কিছু বোঝার নেই, সেটাই বলছিলাম। হোয়াট ইজ সিম্বলাইজড by Falder's loose own clothing and restless eyes? এই যে দেখো, তাহলে Falder's লুজ ওন ক্লদিং এবং রেস্টলেস আই, এর দ্বারা কি প্রতীকী চিহ্ন বোঝাচ্ছে বা কি কি সিম্বলাইজ করছে? A loss of ambition and clarity of thought, his resistance to reintegration and self-respect, the physical evidence of moral and social decline, his nostalgia for a formal life of order. Formal life of order, বলো তাহলে এই যে ফল্ডারের লুজ ওন ক্লদিং এন্ড রেস্টলেস আইজ দ্বারা কি বোঝাচ্ছে? সিম্পল, বাকিগুলো হবে না। ফিজিক্যাল এভিডেন্স অফ মোরাল অ্যান্ড সোশ্যাল ডেক্লাইন, ইয়েস, মানে সোশ্যালি এবং মরালি তার যে অবনতি ঘটছে সেটি বোঝা যাচ্ছে। লাস্ট প্রশ্ন, হুইচ লাইন বেস্ট ক্যাপচার্স
সজ ইউজ অফ স্যাটায়ার টু ডিসম্যান্টল রোমান্টিক হিরোইজম। তাহলে এই চারটির মধ্যে কোন লাইনটির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি জিবি তিনি ডিসম্যান্টল মানে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন রোমান্টিক হিরোইজমকে। ওকে, তাহলে দেখো এটিও অ্যাকচুয়ালি তোমার একটু মানে তোমার কনসেপচুয়াল কোশ্চেন, থিমাটিক প্রশ্ন। সে রিসিভড মি উইথ আ পিস্টল অ্যাট হার হেড, ডিনায়াল ইজ ইউজলেস, আ ফ্রড, দেখো ব্লান্টলি, আ হলো স্যাম লাইক লাভ, বার্ন্ট লাইভ। তাহলে এই যে চারটি কোন পার্সপেক্টিভে কোন কনটেক্সটে ইউজ করা হয়েছে সেটি তুমি আগে বোঝো, বোঝার পর তুমি এটাকে রিলেট করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, বলো কি হবে? বুঝতে পেরে গেছো আশা করি, আমি জানি তোমার পারছো, সবাই পারবে। ইয়েস, এটা হচ্ছে সি, আ ফ্রড ব্লান্টলি। ওকে, হলো স্যাম লাইক লাভ। তাহলে এটা আসলে বেস্ট লাইন কিসের জন্য? রোমান্টিক হিরোইজমকে ডিসম্যান্টল করার জন্য। ওকে, তো দেখো এই হচ্ছে 30 কোয়েশ্চেন্স। আজকের কোয়েশ্চেন সেটটি সত্যি সোজা, তুলনামূলকভাবে মডারেট এবং মানে এর থেকেও বেশি স্ট্যান্ডার্ড প্রশ্ন আসতে পারে যখন কনসেপচুয়াল, থিমাটিক, অ্যানালিটিক্যাল প্রশ্ন আসবে। তো তোমাদের কত পেলে আমাকে অবশ্যই জানিও, এবং মক সিরিজ রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে ওখানে নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই নক করতে পারো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।